বিবাহের মাত্র ২টি দিন পেরিয়েছে। শুক্রবার দুপুর আমার জামাতা অমিত দরজায় আঘাত করল। তার সাথে একজন সুবেশী ভদ্রলোক, হাতে একটি ব্রিফকেস এবং একটি সিলমোহর। সে হাসি ছড়িয়ে বলল, অভিনন্দন বাবা, সব কাগজপত্র তৈরি হয়ে গেল, বাড়িটি বিক্রি হয়ে গিয়েছে, আপনার জন্য নতুন অবসরকালীন আবাস কেনা হয়ে গেল। আমার হৃদয়ের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু আমি তার চোখের দিকে স্থিরভাবে তাকালাম। আমার মুখ থেকে কেবল এই সহজ কথাটি বেরোল, খুবই ভালো, তবে প্রথমে আমাদের থানায় যেতে হবে। তোমার সম্পর্কে একটা অভিযোগ দায়ের করেছি, পুলিশ অফিসাররা সে বিষয়ে যথেষ্ট আগ্রহী। সেই মুহূর্তে তার মুখে থাকা হাসিটা ভেঙে চুরমার হয়ে গেল। এই নাটকীয় সমাপ্তির জন্ম হয়েছিল ৪৮ ঘণ্টা আগে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছিল সেই সূক্ষ্ম ষড়যন্ত্রের জালবোনা। একটি পিতলের ছোট প্রদীপ আমার বারান্দায় তখনও মিটমিট করছিল। তুলসী মঞ্চের কাছে সকালের হালকা রোদ পড়ছিল এবং আবাসন গেটে গাঁদা ফুলের মালা বাতাসে দুলছিল। আমি আমার গরম কাটিং চায়ের প্রথম চুমুকটি নিলাম এবং নিচে গেটে বসা অজিত চৌকিদারকে হাত নেড়ে অভিবাদন জানালাম। সে দ্রুত উপরে উঠে এলো এবং তার রেজিস্টারে আঙুল রেখে বলল, স্যার, গতকাল দুপুরে আপনার জামাইবাবু একজন স্যুট পরা ভদ্রলোককে নিয়ে এসে মাপ যোগ করছিল, ছবি তুলছিল, আমি তাদের প্রবেশ নথিভুক্ত করে দিয়েছিলাম। তার রেজিস্টারে স্পষ্টভাবে লেখা ছিল, আর এলিভেশন ৩২০, ৫৭-এ একজন স্ট্যাম্প ভেন্ডর, বিক্রেতা। আনন্দ মোহন রায়ের হৃৎপিণ্ড যেন এক ঝলকের জন্য স্তব্ধ হয়ে গেল। মেয়ের বিয়েতে আমি ১২ লক্ষ টাকা খরচ করেছিলাম। মেয়ের আনন্দের জন্য আমি কোনোদিনও হিসাব করিনি, আর আজ সেই অমিত গোপনে আমার পৈতৃক ভিটের দরদাম করছিল। আমি কোনো মতে আমার হাসিটা ধরে রাখলাম এবং রেজিস্টারের একটি ছবি আমার ফোনে তুলে নিলাম। আনন্দমোহন রায় ফেরার পথে আবাসন অফিস থেকে একটা চাপা আওয়াজ শুনতে পেলেন। রায় সাহেব, বিক্রির খসড়াটা ড্রাফট এসেছিল, আপনার নামেই ছিল, আমরা স্বাক্ষর চেয়েছিলাম, আপনি কি সেটা পাঠাননি? তিনি ভেতরে গিয়ে দেখলেন কম্পিউটার প্রিন্টে কেউ তার নাম টাইপ করেছে। নিচে স্বাক্ষরের জন্য একটি ফাঁকা লাইন এবং পাশে বিক্রয় হেতু শব্দটি লেখা। তিনি সেই ফাইলটা বন্ধ করে দিলেন এবং ম্যানেজারকে বললেন, যতক্ষণ না আমি নিজে এসে দিচ্ছি কোনো সিলমোহর লাগানো যাবে না। ম্যানেজার বুঝতে পারল এবং সম্মতিসূচক মাথা নাড়ল। আনন্দমোহন রায় বাড়ি ফিরে স্টিলের আলমারি থেকে তার হালকা বাদামি রঙের ট্রাস্ট ফাইলটি বের করলেন। সেটায় তার সম্পত্তির আসল ডিড, ইন্ডেক্সের কপি, আধার, প্যান, বীমার কাগজপত্র সবই সযত্নে সাজানো ছিল। টেবিলের ওপর স্ত্রী সুজাতায়ের ছবির পাশে বসে তিনি ডায়েরি খুললেন। মে মাসের তারিখ লিখে তিনি গত ২ মাসের ছোট ছোট কথাবার্তাগুলি নোট করতে লাগলেন। জামাই অমিত ১২ বার বাড়ির বিষয়ে প্রশ্ন করছিল, বার্ষিক মেন্টেন্যান্স খরচ, সম্পত্তির বর্তমান বাজার মূল্য, বাবা এত বড় বাড়িতে একা থাকেন কি করে, ভবিষ্যতে তার কি প্ল্যান আছে। প্রতিটি বাক্যের ভেতরে ভালোবাসা মেশানো ভানটা যেন একটু বেশিই ছিল। সেদিন সন্ধ্যায় মেয়ে শ্রেয়া যখন ফিরল, তার মুখে ক্লান্তির ছাপ এবং চোখে এক ধরনের দ্বিধা ছিল। সে স্কুলে পড়ায়, বিবাহের খরচ এবং তার বেতন আনন্দমোহন রায় নিজেই বহন করেছিলেন। সে আস্তে করে বলল, বাবা, অমিত বলছিল যে আজকাল ভাড়া খুব বেশি এবং আমরা যদি সবাই একসাথে। আনন্দমোহন রায় তাকে মাঝপথে বাধা দিলেন না। জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি চাও? সে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারল না। তিনি বুঝলেন মেয়েটি স্বামী এবং পিতার মাঝে দ্বিধায় ফেসে গেছে। রাতে আনন্দমোহন রায় তার কম্পিউটারে শান্তিনগর সাব রেজিস্ট্রারের অফিসের ওয়েবসাইট খুললেন। সাধারণ মানুষ সেখানে নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নেয়। বায়োমেট্রিক পদ্ধতি, ছবি তোলা, বুড়ো আঙুলের ছাপ সব সেখানেই হয়। আসল ব্যক্তি ছাড়া সম্পত্তির কোনো হস্তান্তর সম্ভব না। তিনি তার সম্পত্তির ইন্ডেক্স নম্বর দিয়ে দেখলেন। সরাসরি কিছু দেখা গেল না, কিন্তু ফোনে কিছুক্ষণ পর একটি অদ্ভুত মেসেজ এলো। আনন্দমোহন রায়ের কপালে ভাঁজ পড়ল। তিনি কোনো স্লট নেননি। তিনি বুঝলেন কেউ তার নম্বর ব্যবহার করে ড্রাফটটি পূরণ করেছে এবং এখন হয়তো চেষ্টা করবে যে তার জায়গায় কেউ নকল বায়োমেট্রিক দিক অথবা তাকে ভুল বুঝিয়ে বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিক। তিনি সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট সেনগুপ্তকে ফোন করলেন। তিনি বহু বছর ধরে তাদের আইনি কাগজপত্র দেখছেন। তাকে তিনি পুরো ঘটনাটা শোনালেন। সেনগুপ্ত স্পষ্ট বললেন, আনন্দমোহনজি, আসল খেলাটা সেখানেই খুলবে, এই রেজিস্টারের বায়োমেট্রিকে। আপনার বুড়ো আঙুলের ছাপ ছাড়া কোনো হস্তান্তর সম্ভব না। আপনি শান্তিতে থাকুন। এই জালিয়াতদের কাছে শুধু কাগজের খেলা আছে, আইনের মেশিনারি আপনার সাথে থাকবে।
তবে আপনি কোনো খালি কাগজে সই করবেন না এবং যা কিছু কথা হবে প্রকাশ্যে করবেন। আনন্দমোহন রায় ফোন রেখে ঘরের দরজাগুলো পরিষ্কার করতে লাগলেন। তখনই দেওয়ালে লাগানো সুজাতায়ের ছবির পিছনে একটা চকচকে টিপের মতো জিনিস দেখলেন। ছোট, কালো, যেন একটা বোতামের মতো। তিনি আঙুল দিয়ে ছুলেন। বোতামটা আসলে একটা লেন্স। এক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল। ড্রয়িং রুমে কেউ ক্যামেরা লাগিয়ে দিয়েছে। মন জোশে বলল, এখনই খুলে ফেলি। আর মস্তিষ্ক বলল, সাবধান। তিনি তার ছোট স্ক্রুড্রাইভার কিট নিয়ে এলেন। কার্ডটিকে না ছুঁয়ে শুধু লেন্সের কোণটা সামান্য ঘুরিয়ে দিলেন, যাতে সেটা এখন তার উল্টো দিকের দেওয়ালের একটা অপ্রয়োজনীয় অংশ দেখে। তিনি তার ফোন থেকে ঘরের নতুন ছবি তুললেন। কোথায় কি জিনিস ছিল, যাতে কাল কেউ জিজ্ঞেস করলে দেখাতে পারেন। রাতে খাবারের টেবিলে জামাই অমিতের ব্যবহারে একটু বেশি আপনত্ব ছিল। বাবা, আপনার যে প্রপার্টি ট্যাক্সগুলো আছে, আমি কি অনলাইন ভরে দেব? অনলাইনে হয়তো আপনার অসুবিধা হয়। আনন্দমোহন রায় হেসে বললেন, ব্যাটা, আমি করে দেব। আর হ্যাঁ, আমার কাগজপত্র কোথায় রাখা আছে সেটাও আমি জানি। অমিত হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু তার চোখে এক ঝলক হালকা বিরক্তি দেখা দিয়ে উধাও হল। শ্রেয়া ইশারায় তাকে জিজ্ঞেস করল, সব ঠিক আছে? তিনি বললেন, হ্যাঁ। তার চোখের ভিজে ভাব আনন্দমোহন রায়কে অনেক কিছু বলে দিল। সে তার জন্য চিন্তিত ছিল, কিন্তু তার নতুন সম্পর্কের জন্যেও বাধা ছিল। রাত গভীর হলে আনন্দমোহন রায় তার ঘরে বসে রইলেন। তিনি বীমা কোম্পানিকে ফোন করে ফ্রড অ্যালার্ট সেট করালেন। ব্যাংকে ইমেল পাঠিয়ে নিরাপত্তা জোরদার করলেন এবং তার ট্রাস্ট ফাইলের ফটোকপি বানিয়ে আলাদা খামে রেখে দিলেন। তার ইঞ্জিনিয়ার মস্তিষ্ক সারা রাত একটাই কথা পুনরাবৃত্তি করল, লড়াই দ্রুততার নয়, নির্ভুলতার। শুক্রবার সকালে আবাসন মন্দিরে ঘণ্টার আওয়াজ হল। তিনি তাড়াতাড়ি স্নান করলেন এবং সাদা কুর্তা, নেহেরু জ্যাকেট পরে নিলেন। পকেটে ছোট নোটবুক, পেন এবং একটি ড্রাইভ ছিল, যেটাই ইন্ডেক্স 2 এবং ডিডের স্ক্যান কপি সেভ করা ছিল। নিচের অফিস গিয়ে যাওয়ার সময় ম্যানেজার ফিস করে বলল, রায় সাহেব, আজ কেউ আপনার নাম ব্যবহার করে কিছু কাগজ ভেরিফাই করাতে এলে আমরা আপনাকে না ডেকে কিছু করব না। তিনি ধন্যবাদ জানালেন এবং বাইরে চা খেতে বেরিয়ে গেলেন। গেটে অজিত চা এগিয়ে দিল। স্যার, কাল সন্ধ্যায় সেই লোকেরাই এসেছিল। আমি মানা করলাম, আপনি নেই তো ভেতরে নয়। তিনি ওর পিঠ চাপড়ালেন। এই সময় শ্রেয়া এর মেসেজ এলো, বাবা বাবা, আমরা কি সন্ধ্যায় রেজিস্ট্রি অফিসে যাব? অমিত বলছিল একটা ছোট ফর্মালিটি আছে, শুধু আপনার উপস্থিতি দরকার। তিনি জিজ্ঞাসা করলেন, কোন ফর্মালিটি? উত্তর এলো, কিছু আপগ্রেড, বাড়ি এখন আপনার নামেই থাকবে, শুধু পরিবারের স্বার্থে। আনন্দমোহন রায় স্ক্রিনটার দিকে তাকিয়ে রইলেন। পরিবারের স্বার্থ, কি সরল শব্দ, কি ভয়ানক উদ্দেশ্য। তিনি শ্রেয়াকে শুধু এইটুকু লিখলেন, আমি কোথাও না পড়ে সই করি না, যা কিছু হবে সরকারি অফিসে সবার সামনে কথা হবে। দুপুরে আনন্দমোহন রায় কেবল ফ্যামিলি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এটাই সেই জায়গা ছিল যেখানে বিয়ের দুদিন পর অমিত প্রথমবার বাড়ির কথা তুলেছিল। সেই স্মৃতি তার ভেতরে এক শীতল ক্রোধের জন্ম দিল। তিনি সেখানেই মনে মনে প্রতিজ্ঞা করলেন, কোনো চাল বুড়ো আঙুলের দোরগোড়াই ভেঙে যাবে। বাড়ি ফিরেই তিনি দেওয়ালের ছবির পিছনে লাগানো বোতাম লেন্সটা আর একবার দেখলেন। সেটা চালু ছিল। তিনি ইচ্ছে করে ফোনে জোরে বললেন, অ্যাডভোকেট সেনগুপ্ত, ঠিক আছে, তাহলে আমি আজ কোনো ডকুমেন্ট সই করব না। আর যা কিছু কথা বলার থানায় নয়, সাব রেজিস্ট্রারের ভেতরেই করব, ওখানে ক্যামেরা থাকে। তার বাক্যটা ঘরের বাতাসে ভেসে রইল, এবং কেউ যদি শুনে থাকে তবে সে যেন বুঝে যায় যে এখন খেলাটা তার শর্তে হবে। দুপুর 2:30টায় আবাসন অফিস থেকে ফোন এলো, রায় সাহেব, কোনো বাবু আপনার প্যান আধার নম্বর জানতে চাইছে ফোনে। আমরা দিতে মানা করে দিয়েছি, বলল রেজিস্ট্রি অফিস থেকে। তিনি বললেন, খুব ভালো করেছেন। ঠিক সেই সময় তার ফোনে একটি অদ্ভুত কল এলো, স্বয়ংক্রিয় কণ্ঠস্বর, G401730। তার আঙুল ফোনে থমকে গেল। তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেননি, তবুও তার নামে স্লট কনফার্ম হয়ে গিয়েছে। তিনি বুঝলেন কেউ একটা চাল তৈরি করেছে যে তাকে সেখানেই ডাকা হবে এবং তাড়াহুড়ো করে বুড়ো আঙুলের ছাপ নিয়ে নেওয়া হবে, বা তার জায়গায় অন্য কেউ নকল করার চেষ্টা করবে। তিনি সাথে সাথে তার পকেটের ছোট নোটবুকটা দেখলেন। সবকিছু প্রস্তুত ছিল, আসল ডিডের কপি, তার পরিচয় এবং সেনগুপ্ত সাহেবের নম্বর। তিনি শ্রেয়াকে মেসেজ করলেন যে যদি কিছু ফর্ম্যালিটি থাকে তাহলে সরাসরি অফিসের ভেতরে দেখা হবে, এবং হ্যাঁ, তিনি একা থাকবেন না। মেসেজ পাঠাতেই ডোরবেল বাজল। তিনি ড্রয়িং রুম থেকে বের হলেন। দরজার কাছ দিয়ে দেখলেন বাইরে সেই ব্রিফকেসওয়ালা লোক এবং দুজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে।
তার স্ক্রিন আরেকবার জ্বলে উঠল, G401730C। তিনি দরজার ছিটকিনিতে হাত রেখে দাঁড়িয়ে রইলেন, তার শ্বাস স্থির, হৃদয় একেবারে শান্ত, কারণ আজ সব খেলা বুড়ো আঙুলের সত্য বলার ওপর নির্ভর করছিল। শনিবার বিকাল 4:15টায় আনন্দমোহন রায় শান্তিনগর সাব রেজিস্ট্রার অফিসের বাইরে দাঁড়িয়েছিলেন। ভিড় ছিল। স্ট্যাম্প ভেন্ডারের টেবিলের উপর নীল লাল ফিন্যান্সের কাটিং গ্লাস থেকে ধোঁয়া উঠছিল এবং ভেতরের দেওয়ালে টোকেন ডিসপ্লেতে 730C জল করছিল। তার পকেটে ছোট নোটবুক, পেন, আধার প্যানের কপি এবং ট্রাস্ট ফোল্ডারের স্ক্যান করা ফাইল ছিল। তার সামনে অমিত হালকা হাসিতে ফোনে কারো সাথে হ্যাঁ, আর মাত্র 5 মিনিট বলে কথা কাটছিল। ওর সাথে সেই ব্রিফকেসওয়ালা, যে সর্বক্ষণ মোহরটাকে এমনভাবে ধরেছিল যেন সেটা জাদুর কিচড়ি, আর দুজন অচেনা লোক যাকে সে খরিদ্দার বলছিল। সে আস্তে করে বলল, বাবা, ভিড় খুব বেশি, একটা ছোট কাগজের ওপর বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে দিন, ভেতরের লাইনটা বাঁচা যাবে, বাকিটা আমি সামলে নেব। তিনি ওর চোখে দেখে বললেন, যা হবে কাউন্টারের সামনে হবে, কোনো কাগজ বাইরে নয়। ব্রিফকেসওয়ালা বিনম্রভাবে হেসে যোগ করল, স্যার, এটা তো আপনার নামেই থাকবে, শুধু ফর্মালিটি, দিয়ে দিন। তিনি একই বিনম্রতায় বললেন, কোন কাউন্টারে, কোন নম্বরের জন্য, কি কাজ, ক্রেতার নাম কি, দাম কত লেখা হয়েছে, স্ট্যাম্প ডিউটি কে দেবে? সে কথাগুলো আটকে গেল। তারপর বলল, এখন ভেতরে বুঝিয়ে দেব। আনন্দমোহন রায় মাথা নাড়লেন, ঠিক আছে, তাহলে ভেতরে বুঝিয়ে দাও, আমি সেখানেই বুঝতে চাই। তারা ভেতরে ঢুকলেন। বাতাসে ছিল কাগজ আর কালির মিশ্রিত গন্ধ। সামনে বসা বাবুর নেমপ্লেটে বাসু লেখা ছিল। আনন্দমোহন রায় আস্তে করে বললেন, বাসু সাহেব, আমার নামে G401730C মেসেজ এসেছে, আমি নিইনি। যদি কোনো ড্রাফট থাকে তবে আমি সেই কাউন্টারে শুনতে চাইব যেখানে এটা জমা হয়েছে, এবং সব কিছু নিয়ম অনুযায়ী হবে। বাসু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখলেন এবং তারপর রেজিস্টারে কিছু দেখে বললেন, আনন্দমোহন রায়, 407-030, আপনি ওখানেই চলুন, আর হ্যাঁ, যা কিছু নথি আছে এখানে প্রকাশ্যে দেখান। তিনি ইশারা করে ফাইলিং ক্লার্ককে ডাকলেন। ক্লার্ক বলল, সাহেব, সিসিটিভি এই লাইনকে পূর্ণ সুরক্ষা দেয়, 730 এর লাইনে আসুন। অমিত এগিয়ে গিয়ে অচেনা লোকগুলোর সাথে ফিসফিস করে বলল, শুধু একটা সই নিয়ে নি, ভেতরে সময় বেঁচে যাবে। আনন্দমোহন রায় স্পষ্ট বললেন, কোনো সই বাইরে হবে না। ব্রিফকেসওয়ালা হেসে বলল, স্যার, আমি লাইসেন্সড নোটারি। আনন্দমোহন রায় ওর ব্যাচটার দিকে তাকালেন। আপনার রেজিস্ট্রেশন নম্বর? সে নম্বরটা বলল। তিনি বাসুকে বললেন, দয়া করে নোট করে নিন। বাসু সঙ্গে সঙ্গে নোট করলেন। আনন্দমোহন রায়ের এই সব কিছু রেকর্ড করার অভ্যাস অমিতকে আঘাত করছিল। সে দাঁত চেপে হাসি তৈরি করল। কাউন্টার পর্যন্ত পৌঁছলেন তো 730সিতে বসা মহিলা রীতা বললেন, কোন কেসে? আনন্দমোহন রায় বললেন, আমার নামে অন্য কেউ ডালিয়ে দিয়েছে। যে ড্রাফটই হোক, দয়া করে উচ্চস্বরে পড়ে শোনান। রীতা সিস্টেম খুললেন। স্ক্রিনে যে খসড়াটা উঠল সেটা সে জোরে জোরে পড়ল। মূল্য 1 টাকা। আনন্দমোহন রায়ের গলা শুকিয়ে গেল, কিন্তু তার মুখ শান্ত রইল। অমিত বলল, বাবা, ফ্যামিলিতে গিফটই তো, ট্যাক্স ছাড়ের জন্য। তিনি মাঝখানে বাধা দিলেন, আমি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি করিনি। গিফটের জন্য মূল ব্যক্তিকে নিজেই উপস্থিত থাকতে হয়। 1 টাকা নিয়ে যদি পরে বিক্রি করতে হয় তবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন এই খসড়া আমাকে না জিজ্ঞেস করে কে তৈরি করল? ক্লার্ক ওপরে তাকালো। সে পরিবেশের আঁচ পেয়ে গিয়েছিল। সে বোতাম টিপে সুপারভাইজার হালদারকে ডাকল। সুপারভাইজার হালদার, গোল ফ্রেমের চশমা, কঠোর কিন্তু শান্ত। আনন্দমোহন রায় শান্ত স্বরে পুরো ব্যাপারটা বললেন, আমার ফোনে এলো, আমি নিইনি। এটা অ্যাটর্নিকে দেওয়া নয়। এটা এভাবে লেখা হয়েছে যখন আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এই নোটারি এখনও লাইনে আমাকে বাইরে সই করতে বলছিল। হালদার সরাসরি একটি বাক্য বললেন, লাইভ বায়োমেট্রিক এবং ছবি ছাড়া এখানে কিছু হবে না। উপস্থিত আছেন তো, অ্যাটর্নি চলবে না, এবং কোনো কাগজে বাইরে সই হবে না, সব হবে ক্যামেরার সামনে। ব্রিফকেসওয়ালার কপালে ঘাম এলো। সে আস্তে করে অমিতকে ফিসফিস করে বলল, আগে ওর বুড়ো আঙুলের ছাপ নিয়ে নি, পরে মডিফিকেশনে বের করে নেব। হালদার শুনে নিলেন। তিনি কঠোর স্বরে বললেন, সিল, মোহর, সব কাগজ এখানেই খোলা হবে। এখন ড্রাফটের রিডিং শোনানো হবে। ক্লার্ক ড্রাফট পড়া শুরু করল। শ্রী আনন্দমোহন রায় তার কন্যা শ্রেয়া গুপ্তের অনুকূলে। আনন্দমোহন রায় মনোযোগ দিয়ে শুনছিলেন। মাঝখানে একটি লাইন এলো, অধিকার সহ ভূমির মালিকানা হস্তান্তর পূর্ণ এবং চূড়ান্ত, কোনো বকেয়া দাবি ছাড়া। তিনি জিজ্ঞেস করলেন, এই পূর্ণ এবং চূড়ান্ত কার কথায়? গিফটে শর্তও বলা হয়, এই একটি লাইন কার সাথে যুক্ত?
ক্লার্ক যখন রিমার্কস কলাম খুলল, সেখানে সিস্টেমে কোনো ড্রাফট এজেন্টের ইউজার নেম ছিল। হালদার নামটা পড়লেন এবং 730 সিতে বসা এক বাবুকে আওয়াজ দিলেন, আরে এই এজেন্ট কার সাথে এসেছিল? তখন রীতা, যে 730 সিতে বসেছিল, আস্তে করে বলল, আজ সকাল থেকে এই লোকগুলো দুবার চক্কর লাগিয়েছে, তাড়াহুড়ো করে এসেছিল এবং বলল, বুড়ো মানুষ কেন টেনশন নিচ্ছেন, আমরা করিয়ে দেব। হালদার আনন্দমোহন রায়ের দিকে তাকালেন, তারপর স্পষ্ট বললেন, রায় সাহেব, আপনার অনুমতি ছাড়া কিছু হবে না, এখন আমরা চালু করছি, প্রথমে আপনার ছবি। অমিত তাড়াতাড়ি বলল, আঙ্কেল, আগে বুড়ো আঙুলের ছাপটা দিন, তারপর ভেতরে করে নেব, ভিড় খুব। আনন্দমোহন রায় কঠোর স্বরে বললেন, হালদার সাহেব, আমি এখানেই করাবো, যদি ওদের কাছে কোনো অন্য প্রক্রিয়া থাকে আপনি বলুন, নয়তো এই ফ্যামিলি শব্দটা গলিতে বলা বন্ধ করান। হালদার সিকিউরিটিকে ইশারা করলেন। একজন হেড কনস্টেবল মণ্ডল শান্ত মুখ নিয়ে কাছে এসে দাঁড়ালেন। হালদার বললেন, যে লোকগুলো পার্টির সাথে আছে, আইডেন্টিটি কার্ড এখানে জমা হবে, আইডি ছাড়া কেউ এখানে ভেতরে বাইরে করতে পারবে না, এটা সরকারি অফিস, বাগান নয়। ব্রিফকেসওয়ালা তার ব্যাজ এগিয়ে দিল, তার আঙুলের কম্পন আনন্দমোহন রায় লক্ষ্য করলেন। কাউন্টারে স্ক্যানার রাখা ছিল। হালদার বললেন, রায় সাহেব, ডান হাতের বুড়ো আঙুল রাখুন। আনন্দমোহন রায় তার বুড়ো আঙুল রাখলেন। স্ক্রিনে একটা ঘুরতে থাকা বার চলল, সফল, সবুজ হয়ে গেল। ক্যামেরা তার দিকে উঠল। তিনি চেয়ারে স্থির হয়ে বসলেন, ফ্ল্যাশ হল। হালদার হেসে বললেন, ঠিক আছে। তারপর তিনি অমিতের দিকে তাকালেন। এখন যে অ্যাটর্নি দাবি করছিল তার সই এবং তার বক্তব্য যে সে কেন প্রিন্সিপাল উপস্থিত থাকা সত্ত্বেও এটা লেখাচ্ছিল। অমিতের মুখ 1 সেকেন্ডের জন্য শক্ত হল। সে হাসির মতো কিছু তৈরি করার চেষ্টা করল, আঙ্কেল, শুধু সময় বাঁচানোর জন্য, ফ্যামিলিতে আছে সব শ্রেয়ায়েরও সমস্যা। আনন্দমোহন রায় আস্তে করে কিন্তু খুব স্পষ্ট করে বললেন, যে ফ্যামিলি হয় সে বুড়ো মানুষকে করিডরে বুড়ো আঙুলের ছাপ নিতে বলে না। হালদার সাহেব, দয়া করে সিস্টেমে নোট করুন যে আমি কোনো ড্রাফট করাইনি। হালদার টাইপ করলেন। স্ক্রিনে লাল রঙে জ্বলে উঠল, অবজেকশন ফাইল্ড। ব্রিফকেসওয়ালা ধৈর্য ভেঙে গেল। সে কাউন্টারের কিনারে ঝুঁকে অমিতকে ফিসফিস করে বলল, সইটা লাগিয়ে দে, পরে মডিফিকেশনে বের করে নেব, আগে বুড়ো আঙুলের ছাপ চাই, তাড়াতাড়ি কর। ওর এই কথাটা কাউন্টারের ওপরে লাগানো মাইক্রোফোনে পরিষ্কার শোনা গেল। রীতা উপরে তাকালো। হালদার ঠান্ডা আওয়াজে বললেন, এখানে কোনো তাড়াহুড়ো হয় না, এখানে নিয়ম হয়। আনন্দমোহন রায় তার নোটবুকে একটা ছোট লাইন লিখলেন, সইওয়ালা তাড়াতাড়ি, পরে মডিফাই। তারপর নোটবুকটা ভাঁজ করে পকেটে রাখলেন। অমিত তার গলা নামাতে নামাতে কঠোর করে দিল, বাবা, আপনি জেদ করছেন কেন, এতে শ্রেয়ায়েরই তো ভালো হবে। আনন্দমোহন রায় ওর চোখে তাকিয়ে বললেন, যতদিন আমি আছি ততদিন ভালোই হবে, আর যতদিন আমি আছি কোনো চুরি হবে না, যা কথা বলার কাউন্টারে করো। হালদার ড্রাফট স্ক্রিনে আরও 5-6টা ক্লজ খুললেন। একটায় জীবনযাত্রার অধিকার শেষ বাক্যটা ছিল। আনন্দমোহন রায় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, এটা কি, আমি তো বাড়িতে থাকি। ক্লার্ক বলল, ড্রাফট এজেন্ট দিয়েছে। হালদার কড়া স্বরে বললেন, যে এজেন্ট এই লাইনটা দিয়েছে তাকে ডাকুন, এবং নোটারি সাহেব, এখন আমরা আপনার সিলের স্যাম্পল নেব, নম্বরটা লিখে দিন। ব্রিফকেসওয়ালা নম্বর দিল, কিন্তু এখন ওর চোখে আর চটপটে ভাব ছিল না। ঠিক সেই সময় হেড কনস্টেবল মণ্ডলের জ্যাকেটের ওয়্যারলেসে খুব হালকা একটা আওয়াজ এলো। সে মাথা নাড়ল, কিন্তু মুখে কিছু এলো না। ভিড়ের গুঞ্জন একই রকম চলছিল। অফিসের দেওয়ালে থাকা ঘড়ি 4:26 বাজালো। টোকেন বোর্ডে 730 জ্বলে উঠল। রীতা বলল, পার্টি 407330 হালদার বললেন, ওরা আমাদের কাউন্টারে থাকবেন। তিনি সিস্টেমে দেখে একটি ইন্টারনাল ফ্ল্যাগ লাগালেন। এই শব্দটা আনন্দমোহন রায় দেখলেন, লাল বর্ডার সহ সবুজ। অমিত হঠাৎ চাল পাল্টাল, নরম সুরে বলল, আঙ্কেল, ঠিক আছে, আমরা করাবো না, আপনার নামেই থাকবে, আমরা শুধু সাথে থাকব। শ্রেয়ার স্কুল থেকে দেরি হয়ে যায়। আনন্দমোহন রায়ের ভেতরের কাঁটাটা নড়ে উঠল। 730 সিতে তার মেয়ে, সেটার জন্য সে যুক্তি তৈরি করছিল। তিনি হালদারকে বললেন, দয়া করে এখনই একটা সাধারণ কথা কনফার্ম করে দিন, অ্যাটর্নির মর্জিতে প্রিন্সিপাল ছাড়া কোনো কিছু এগিয়ে যেতে পারে? হালদার সরাসরি বললেন, না, আর উপস্থিত থাকলে কোনো তামাশা নেই। ব্রিফকেসওয়ালা ঢোক গিলল এবং তারপর খুব আস্তে, যেন নিজেকেই বোঝাচ্ছিল, বলল, জালওয়ালা। তার ইংরেজি নাম আনন্দমোহন রায়ের কানে পেরেক মতো গেঁথে গেল। তিনি বুঝলেন এই খেলাটা অন্য কোথাও খেলা হয়েছে। ঠিক সেই সময় বাসু সাহেব তাদের কাছে ফিরলেন। তার সাথে সাদা পোশাকে একজন, চোখে শীতন ভারসাম্য। বাসু বললেন, স্যার, এই বাবু আইনি সহায়তা ডেস্ক থেকে এসেছেন, কখনো কখনো প্রতারণা থেকে বাঁচানোর জন্য গাইড করেন।
আপনি ওর সামনে সব বলে দিন। সাদা পোশাকের লোকটি শুধু এইটুকু বললেন, আপনারা নিজেদের পরিচয় দিন এবং যে ড্রাফটটা আছে সেটা স্পষ্ট গলায় আরেকবার পড়তে হবে। রীতা মাইক্রোফোন অন করে দিল। সে লাইন ধরে ধরে পড়তে শুরু করল। যেমন যেমন শব্দগুলো বাতাসে ভরতে লাগল, তথাকথিত ক্রেতা দুজনের শ্বাস দ্রুত হতে দেখা গেল। তাদের মধ্যে একজন খুব আস্তে করে বলল, স্যার, আমাদের এজেন্ট বলেছিল শুধু সই করান, টাকা পরে পাওয়া যাবে, আমরা ভাড়াটিয়া লোক। তার গলা সেখানেই কেটে গেল, কারণ সাদা পোশাকের লোকটি হাত দিয়ে ইশারা করলেন, চুপ, এখন কেবল পড়া হবে। হালদার সিস্টেমে রেজাল্ট ক্লিক করলেন। বায়োমেট্রিক ডেস্কে তারা সরলেন। সেখানে বড় স্ক্যানার, ওপরে ক্যামেরা, পাশে ছোট স্টিকার ছিল। হালদার বললেন, প্রথমে ডান বুড়ো আঙুল। আনন্দমোহন রায় বুড়ো আঙুল রাখলেন। সবুজ অক্ষরে এলো সফল, সবকিছু নিয়মে। তারপর হালদার বললেন, এখন যে অ্যাটর্নি দাবি করছিল তার সই এবং তার বক্তব্য যে প্রিন্সিপাল উপস্থিত থাকা সত্ত্বেও কেন এটা লেখাচ্ছিল। অমিত 1 সেকেন্ড তার দিকে তাকালো। তার মুখে এমন হাসি এলো যেন কেউ হাসতে হাসতে কাঁদছে। সে আস্তে করে বলল, আমি নই, আমি তো শুধু। ব্রিফকেসওয়ালা ফোনটা মাঝখানে গুজে দিল এবং তৃতীয়বার ফিসফিস করে বলল, স্যার, শুধু এখানে সিলজা লাগিয়ে দিন, রেকটিফাই করে দেব। এবার সাদা পোশাকের অফিসার কাছে গিয়ে তার কবজি ধরলেন। আওয়াজ খুব হালকা কিন্তু কঠোর। কোন ধারায় করিডোরে সিল নেওয়া হয়? কোন নোটারি অ্যাক্টে রেকটিফাই শব্দটা ভুলকে বৈধ করে? আপনার রেজিস্ট্রেশন নম্বর আমরা লিখে নিয়েছি, স্যাম্পল সিলও লাগবে এবং আপনার ছবিও সিস্টেমে যাবে। ব্রিফকেসওয়ালার সাহস ভেঙে গেল। সে তাড়াতাড়ি ব্যাজ এগিয়ে দিল। আমার নম্বর এটাই, আসলে ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তো শুধু। অফিসার বললেন, ভুল বোঝাবুঝি নয়, প্যাটার্ন, ক্যামেরা দেখছে। বলুন, এই ড্রাফটটা আপনি কার কথায় বানিয়েছিলেন? ব্রিফকেসওয়ালা অমিতের দিকে তাকালো। অমিত চোখ ফিরিয়ে নিল। ব্রিফকেসওয়ালা তোতলাতে তোতলাতে বলল, এজেন্ট অমিতজি বলেছিলেন ফ্যামিলি কেস, 1 টাকায় গিফট। পরে তার আওয়াজ ভেঙে গেল। মাইক প্রতিটি শব্দ ধরে নিল। হেড কনস্টেবল মণ্ডল খুব আরাম করে তার নোটবুক খুললেন। নাম বলুন এজেন্টের, আর নম্বরও। ব্রিফকেসওয়ালা নম্বরটা বলল। মণ্ডল ওয়্যারলেসে আস্তে করে পাশ করলেন। যেমনই নম্বরটা গেল, কাছের ওপারে সাদা পোশাকের আরও 2 জন লোক দেখা গেল। তিনি ইশারায় জানালেন রেসপন্স টিম এসে গেছে। হালদার আনন্দমোহন রায়ের দিকে তাকালেন। রায় সাহেব, আপনার আপত্তি রেকর্ড হয়ে গেছে, ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি। এখন একটি চূড়ান্ত কথা আপনি অন রেকর্ড বলুন। আপনি কোনো অ্যাটর্নি বানাননি, এই ড্রাফটের অনুমতি দেননি এবং বাইরে কোনো বুড়ো আঙুলে ছাপ দেননি। আনন্দমোহন রায় স্পষ্ট শব্দে বললেন, আমি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি বানাইনি, আমি এই ড্রাফটের অনুমতি দিইনি, আমি কোনো কাগজে বুড়ো আঙুলে ছাপ দেব না। যা কথা হবে এখানেই ক্যামেরার সামনে হবে। তার বলতেই টোকেন বোর্ডে 4730 জ্বলে উঠল। সিনিয়র রেজিস্ট্রারের দরজা খুলল। তিনি নিজে বাইরে এলেন না, কিন্তু তার ডান হাত ইশারা করল, ফাইল ভেতরে। রীতা তৈরি করা স্ক্রিন ক্যাপচার, ড্রাফট এবং ডিটেলস সব একটি বান্ডিলে স্ক্যান করে ভেতরে গেল। অমিতের ধৈর্য ভেঙে গেল। সে ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি কথাটা অনেক বাড়িয়ে দিলেন, ফ্যামিলির ইজ্জতের প্রশ্ন। আনন্দমোহন রায় প্রথমবারের মতো আওয়াজ উঁচু করলেন, ইজ্জত নিয়ম দিয়ে তৈরি হয়, চুরি দিয়ে নয়। আর ফ্যামিলি সেখানেই থাকে যেখানে সত্যি বলার সাহস থাকে। সাদা পোশাকের অফিসার বললেন, ব্যাস। তিনি খুব হালকাভাবে মাথা নেড়ে মণ্ডলকে ইঙ্গিত করলেন। মণ্ডল তথাকথিত 2 ক্রেতার কাছ থেকে সই নিয়ে নিলেন। তারা স্বীকার করল, আমাদের এজেন্ট লোন দিয়েছিল, আমাদের জানা ছিল না ভেতরে কি লেখা আছে। ঠিক সেই মুহূর্তে বাসু সাহেব ছুটে এলেন। স্যার, সেই এজেন্ট বাইরে করিডোরে দেখা গেছে, পালানোর চেষ্টা করছিল। কাঁচের দরজার ওপার থেকে 2 জন স্টাফ দৌড়ালো। 1 সেকেন্ডের জন্য বাইরে সব কিছু শান্ত। বাসু হাসলেন, পেয়ে গেছি, ফোন থেকে চ্যাটও পাওয়া গেছে, 1 টাকা কনসিডারেশনের টেমপ্লেটও। হালদার আরেকটি প্যানেল খুললেন। তারপর আনন্দমোহন রায়ের দিকে তাকিয়ে বললেন, রায় সাহেব, আইনি ভাষায় শুধু এইটুকু বলবো, প্রিন্সিপালের মর্জিতে ছাড়া কোনো হস্তান্তর নয়। আজ এখানে যা হলো সেটা একটা চেষ্টা ছিল, কিন্তু রেকর্ডিং সিস্টেম এবং আপনার বিচক্ষণতা সেটা এখানেই থামিয়ে দিল। আনন্দমোহন রায় মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালেন। সাদা পোশাকের অফিসার কাঁচের ওপারে ইশারা করলেন। 2 জন সিপাহী ভেতরে এলেন। তিনি খুব স্পষ্ট শব্দে বললেন, অমিত গুপ্ত এবং তার সঙ্গে থাকা ব্রিফকেসওয়ালার দিকে তাকালেন। প্রতারণা, জালিয়াতি, ফৌজদারি ষড়যন্ত্র, এই ধারাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের সাথে চলতে হবে। এখন আপনারা গ্রেফতার নন, কিন্তু আটক। যা বলবেন ক্যামেরার সামনে বলবেন। অমিত তার দিকে তাকালো। তার মুখে প্রথমবারের মতো ভয় ছিল। আঙ্কেল, শ্রেয়া। তার আওয়াজ ভেঙে গেল। আনন্দমোহন রায় শুধু এইটুকু বললেন, শ্রেয়া আমার মেয়ে, তার সত্য চাই, কাগজের টুকরো নয়।
তুমি তাকে সত্যিটা বলো। রেজিস্ট্রি অফিসের বাতাস হঠাৎ হালকা লাগল। টোকেন বিপের স্বাভাবিক শব্দ শোনা যেতে লাগল। ভিড় আবার নিজের নিজের ফাইলে ডুবে গেল। আনন্দমোহন রায় চেয়ার থেকে উঠলেন এবং নেহেরু জ্যাকেট ঠিক করলেন এবং হালদার, রীতা, বাসুসহ কর্মীদের ধন্যবাদ জানালেন। হালদার হেসে বললেন, 3টে নিয়ম সবাইকে বলুন। খালি কাগজে কখনো সই নয়, করিডরে বুড়ো আঙুলের ছাপ নয়, যা কিছু হবে সব রেজিস্টারের ক্যামেরার সামনেই কথা হবে। তিনি বললেন, আমি সমাজ মিটিংয়ে এটাই বলবো। বাইরে বের হলেন তো সন্ধ্যার নীল রং রাস্তায় নেমে আসছিল। কাটিং চাওয়ালা না জিজ্ঞেস করেই গ্লাস এগিয়ে দিল। তিনি এক লম্বা চুমুক নিলেন। মনে অদ্ভুত শান্তি ছিল। ফোন ভাইব্রেট হল, শ্রেয়ায়ের কল। তিনি পিছন ফিরে দেখলেন, সে কিছুটা দূরে দাঁড়িয়ে, চোখ লাল, হাতে টিস্যু। সে ছুটে এলো এবং কিছু না বলে তাকে জড়িয়ে ধরল। বাবা, আমি বুঝতে পারিনি, সে বলল। ও বলেছিল ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট, ট্যাক্স বাঁচবে, সুরক্ষা হবে। তার বাক্য সেখানেই ভেঙে গেল। তিনি তার মাথায় হাত বুলালেন। ভুল নয়, এটা লোভ। তুমি সরল, ও তার সুযোগ নিয়েছিল। এখন শুধু একটা কথা মনে রেখো, যে কথা লুকিয়ে হয় সেটা সুযোগ নয়, ছলনা। তারা দুজন সমাজের গেট পর্যন্ত চুপচাপ হাঁটলেন। অজিত চৌকিদার দূর থেকেই হাত জোড় করল। স্যার, আজ আপনি অনেককে শিখিয়ে দিলেন। আনন্দমোহন রায় হাসলেন। আমরা সবাই মিলে নিয়ম শিখব, তো কোনো চোর আমাদের দিনের আলোতে খুঁজবে না। রাতে বাড়ি পৌঁছলেন। স্টিলের আলমারি খুললেন। ট্রাস্ট ফোল্ডার সেখানেই ছিল। দেওয়ালে সুজাতায়ের ছবি হাসছিল। তিনি লেন্সের কাছে গিয়ে হাত দিলেন। আজ সেটা বের করার দরকার ছিল না, কারণ আসল রেকর্ডিং আজ আইনের ক্যামেরা করে নিয়েছিল। তবুও তিনি তার ফোন থেকে ঘরের একটা শেষ ছবি নিলেন। সবকিছু নিজের জায়গায়, বাড়ি নিজের জায়গায়, তিনি নিজের জায়গায়। পরের সপ্তাহে থানা থেকে ফোন এলো। এজেন্ট এবং অমিতের ফোন থেকে চ্যাট পাওয়া গেল। সেই একই টেমপ্লেট, সেই একই টাকা কনসিডারেশন, সেই একই অ্যাটর্নির মাধ্যমে। অমিত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করল যে সে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টের আড়ালে কাগজপত্র এগিয়ে দিচ্ছিল। প্রতারণা, জালিয়াতি, ফৌজদারি ষড়যন্ত্রের মামলা দায়ের হল। শ্রেয়া আলাদা করে তার বক্তব্য দিল, আমাকে আসল কথা বলা হয়নি। সমাজের পরের মিটিংয়ে আনন্দমোহন রায় 3 মিনিট বললেন। 1. খালি কাগজে সই নয়। 2. করিডরে বুড়ো আঙুলের ছাপ নয়। 3. যা কিছু হবে সব সরকারি ক্যামেরার সামনে। আর যদি কেউ নিজেকে অ্যাটর্নি বলে, তার নম্বর লেখান, সিস্টেম থেকে ভেরিফাই করান। বুড়োরা হাততালি দিলেন। যুবকরাও থামল। কেউ মোবাইলে নোটস বানিয়ে নিল। তার মনে হল হয়তো আজ তার আওয়াজ একা নয়। সেই রাতে শ্রেয়া ঘরের দরজায় কড়া নাড়ল। বাবা, আমি আলাদা বাড়ি খুঁজছি, ছোট একটা, স্কুল থেকে কাছে। আপনি সবসময় আমার সাথে থাকতে পারবেন না, কিন্তু আমি সবসময় আপনার সাথে থাকব, মন থেকে। আনন্দমোহন রায় হেসে বললেন, এটাই তো ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট শ্রেয়া, তুমি মজবুত, এখন তোমার সাথে আছে। তিনি জানালা খুললেন। বাইরে বাতাসে গাঁদা ফুলের হালকা গন্ধ ছিল। তিনি আস্তে করে বললেন, সুজাতা, ঘর বেঁচে গেল। আর মনে মনে যোগ করলেন, আর বসে থাকা গল্পটা এখানেই পুরো হলো। যদি আপনি এটা শুনছেন, তবে শুধু একটা বাক্য মনে রাখবেন, বুড়ো আঙুলের ছাপ সবসময় ক্যামেরার সামনে এবং সিদ্ধান্ত সবসময় হুঁশে। ধন্যবাদ, শুনতে থাকুন এবং এই গল্পটা এমন কোনো বুড়ো মানুষের সাথে অবশ্যই ভাগ করে নিন যার এর প্রয়োজন আছে।